তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি বাডি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আগের দিন আমরা ইতিহাস বিষয়ে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র প্রথম ভাগটা আমরা ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আলোচনা করেছি। আশা করি তোমরা সকলেই দেখে নিয়েছো। যারা না দেখেছো তারা অবশ্যই আগের ভিডিওটি দেখবে। যদি আগের ভিডিওটি না দেখো ভালোভাবে, তাহলে কিন্তু এই যে আমরা ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের যে পরের পর্যায়ের ভিডিওটি দিচ্ছি সেটি বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। তাই সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই আগের ভিডিওটি একবার দেখে নিও। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ঔপনিবেশিক অর্থনীতির চরিত্রের দ্বিতীয় ভাগটা, পার্ট 2। ভাবো তো, একটা দেশ নিজের হাতে সুন্দর সুন্দর কাপড় বানাচ্ছে, মশলাপাতি তৈরি করছে, সারা পৃথিবী সেই জিনিস কিনছে। হঠাৎ একদিন সেই দেশের মানুষ কাজ হারাতে শুরু করলো, কারণ বিদেশি শাসকরা এমন নিয়ম বানালো যাতে দেশের শিল্প ধীরে ধীরে শেষ হয়ে যায়। আজকের ক্লাসে আমরা জানব কিভাবে ব্রিটিশরা ভারতের শিল্প, বাণিজ্য, রেল, টেলিগ্রাফ এবং অর্থনীতিকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম ব্রিটিশরা চেষ্টা করেছিল যতটা সম্ভব ভারত থেকে ধনসম্পদ লুট করে নিয়ে যেতে। এই ভিডিওতে আমরা জানব এই যে রেল, টেলিগ্রাফ, অর্থনীতির যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল। আর এটাই তৈরি করেছিল অবশিল্পায়ন, সম্পদের বহির্গমন আর ভয়াবহ দারিদ্র্য, যে সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি। তো শিল্প, বাণিজ্য ও শুল্ক নীতি সম্পর্কে আমরা প্রথম ভাগে আলোচনা করছি। দেখো, পলাশির যুদ্ধের আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মূলত ব্যবসা করতে ভারতে এসেছিল। বলেছিল যে হয়তো তারা ভারতে আসছে নর্মাল ব্যবসায়ীর মতো, তাদের দেশ থেকে কিছু পণ্য এনে সেখানে ভারতের বাজারে সেগুলি ব্যবসা করতে চায় এবং উপার্জন করতে চায়। তারা ভারত থেকে মশলাপাতি, রেশম, সুতি কাপড় নিয়ে যেত আর বদলে কিছু বিদেশি জিনিস নিয়ে আসতো। কিন্তু 1757 সালের পলাশির যুদ্ধের পর পরিস্থিতি কিন্তু বদলে গেল। সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে ইংরেজরা শুধু ব্যবসায়ী থাকলো না, তারা ভারতের অর্থনীতিকেও নিয়ন্ত্রণ করতে শুরু করলো। তারা সম্পূর্ণরূপে ভারতের অর্থনীতিকে, ভারতের সমস্ত নিয়ম কানুন, কায়দা কানুনকে নিজেদের আয়ত্তে আনতে শুরু করলো। ভারতীয় বস্ত্রশিল্পের সমস্যা, সেই সময় ভারতীয় কাপড় ভারতে বস্ত্রশিল্পের সমস্যা কিভাবে তৈরি হয়েছিল, সে সময় কিন্তু ভারতীয় কাপড়ের ইউরোপে খুব জনপ্রিয় ছিল, বিশেষ করে বাংলার মসলিন ও সুতি কাপড়। কিন্তু ব্রিটিশ কাপড় ব্যবসায়ীরা ভয় পেল। তারা ভাবলো, ভারতীয় কাপড় যদি এত জনপ্রিয় হয় তাহলে ইংল্যান্ডের কাপড় কে কিনবে? তাই ব্রিটিশ সরকার ভারতীয় কাপড়ের উপর বেশি শুল্ক বসায়, অর্থাৎ বেশি কর বসায়। অর্থাৎ ভারতীয় কাপড় বিক্রি করলে তাকে বেশি পরিমাণে শুল্ক দিতে হবে, অর্থাৎ ভারত থেকে কাপড় বাইরে পাঠানো কঠিন করে দেওয়া হয়। এর ফলে কি হলো? এর ফলে তাঁতি ও হস্তশিল্পীদের কিন্তু দুরবস্থা শেষ রইল না। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার তাঁতিদের জোর করে কম দামে কাপড় বিক্রি করতে বাধ্য করত। ধরো, একজন তাঁতি 100 টাকা খরচ করে কাপড় বানালো, কোম্পানি তাকে বলেছে এটা 80 টাকাতেই তোমাকে বিক্রি করতে হবে। তাহলে সে লাভ কি করে করবে? লাভ তো সে করতেই পারলো না, এমনকি তার নিজের কাছ থেকে 20 টাকার ক্ষতি হয়ে গেল। এভাবেই কিন্তু তাঁতিরা ক্ষতিগ্রস্ত হতে থাকে। এরপর এটা শুধুমাত্র কাপড় কিন্তু নয়, হস্তশিল্পের উপরও প্রভাব ফেলেছিল। যেমন ধরো, হস্তশিল্প বলতে কোনগুলো? কাঠের কাজ, মাটির কাজ, বেতের জিনিস তৈরি ইত্যাদি সমস্ত হস্তশিল্পগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হতে শুরু করে, কারণ বিদেশি মেশিনে তৈরি করা জিনিস কম দামে বাজারে আসতে থাকে। মানুষ তখন সস্তা বিদেশি জিনিস কিনতে শুরু করে, ফলে দেশীয় শিল্প পিছিয়ে পড়ে। হ্যাঁ, এটার নামই তো অবশিল্পায়ন। তাহলে অবশিল্পায়ন সম্পর্কে আমরা আরেকটু ভালোভাবে জানি। যখন দেশের পুরনো শিল্প ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়, তাকেই কিন্তু বলা হয় অবশিল্পায়ন। 1813 সালের পর ব্রিটিশ পণ্যের আমদানি আরও বেড়ে যায়, অর্থাৎ তারা নিজেদের দেশ থেকে যে পণ্যগুলো সেগুলো কম দামে এনে এই ভারতীয় বাজারে বিক্রি করতে থাকে।
বিদেশি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতীয় শিল্প দুর্বল হয়ে পড়ে। অর্থাৎ বিদেশি কাপড়গুলো তো যেমন এখনকার দিনে জিন্স প্যান্ট এছাড়া আরও যে স্টাইলিশ জামাগুলো বেরিয়েছে, যে রং বেরঙের জামাগুলো, সেগুলোর সঙ্গে ভারতীয় মোটা কাপড়ের তৈরি পোশাক নিশ্চয়ই সেগুলো প্রতি মানুষের বেশি আকর্ষণ হবে। ফলে কিন্তু তাঁতিরা কাজ হারায়, শিল্পীরা জীবিকা হারায়, অনেকে কৃষিকাজে চলে যায়। এতে কৃষির উপর কিন্তু অতিরিক্ত চাপ পড়ে। এরপর আমরা পরবর্তী বিষয় সম্পর্কে জানব, রেলপথ ব্যবস্থা। রেলপথ ব্যবস্থা কী ছিল? দেখো, রেলপথ ব্যবস্থা, হ্যাঁ, আমরা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছি ঠিকই, কিন্তু এই রেলপথ ব্যবস্থা ব্রিটিশরা কি ভারতীয়দের সুবিধার জন্য করে দিয়ে গিয়েছিল? না, তারা কিন্তু ভারতীয়দের সুবিধার জন্য করে দিয়ে যায়নি, তারা কিন্তু নিজেদের সুবিধার জন্যই করেছিল। হ্যাঁ, তখন তো তারা আর জানতো না যে আমাদেরকে 1947 সালে ভারত থেকে শাসন হারাতে হবে। তারা কি সেটা কি তখন জানতো? না, জানতো না। এরপরে যে জায়গাটায় তুমি থাকবে সে জায়গার তোমার যাতে সুবিধা হয়, সুযোগ সুবিধা, সেগুলো তোমাকেই দেখতে হবে। সেরকম ব্রিটিশ সরকার ভেবেছিল আজীবন আমরা ভারতের উপর শাসন করব, তাই তারা ভারতটাকেই নিজেদের দেশ বলে নিজেদের মতো করে নিজেদের সুবিধার জন্য সমস্ত কিছু তৈরি করতে শুরু করেছিল। এরপর আমরা আসি রেলপথ ব্যবস্থা। ব্রিটিশরা কেন রেলপথ বানালো? আশা করি ভারতের উন্নতির জন্যে নয়, সেটা তোমরা সকলেই বুঝতে পেরেছো। আসলে পুরোপুরি কিন্তু ভারতের উন্নতি হয়নি, তবে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হয়েছে, সেগুলো সম্পর্কে আমরা এই পরবর্তী পর্যায়ে জানতে পারবো। দেখো, রেলপথের আসল উদ্দেশ্য ছিল, লর্ড ডালহৌসি 1853 সালে রেলপথ চালু করেছিলেন। ব্রিটিশদের উদ্দেশ্য ছিল দ্রুত সেনা পাঠানো। অর্থাৎ ধরো এক স্থান থেকে অন্য স্থানে, ধরো কোনো ভারতীয় কৃষক কি কোনো শিক্ষাজীবী মানুষেরা ইংরেজদের অত্যাচার সহ্য করতে না পেরে কোনো একটা জায়গায় বিদ্রোহ ঘোষণা করেছে, অর্থাৎ দাঙ্গা করছে। তো সেখানে দ্রুত ভারতীয় সেনা যাতে যেতে পারে, সেই কারণে তাদের সুবিধা হয়েছিল রেলপথ নির্মাণের পর। আর দ্বিতীয়ত কি, কাঁচামাল বন্দরে নিয়ে আসা। অর্থাৎ ইংল্যান্ড থেকে বা অন্য জায়গা থেকে ভারতের যে বিভিন্ন স্থান থেকে যে সব কাঁচামালগুলো, অর্থাৎ পাট থেকে যে তুলো তৈরি হচ্ছে, এছাড়াও যে আরও বিভিন্ন যন্ত্রপাতি তৈরির জন্য যে কাঁচা মালগুলো লাগে, সেগুলো বন্দরে নিয়ে আসতে সুবিধা হতো। অর্থাৎ ট্রেনে করে যে ট্রাম গাড়িগুলো হয় সেগুলোই করে সেই জিনিসগুলো কিন্তু ভরে ভরে বন্দরে নিয়ে আসা হতো, এবং বন্দর থেকে কিন্তু সোজা সেই কাঁচামালগুলো খুব অল্প দামে চলে যেত ইংল্যান্ডে, এবং সেখানে যে কি হতো, সেখানে যে তারা নিজেদের মতো দ্রব্যগুলি তৈরি করতো। এর ফলে কী হতো, তাদেরই লাভ হতো, কারণ কাঁচামালের দাম হয়তো 20 টাকা, 20 টাকায় সে জিনিসটা কিনে সে জিনিসটা তৈরি করলো 100 টাকা, তাহলে তার লাভ হয়ে গেল কিন্তু 80 টাকা। তাহলে 20 টাকা দিয়ে 80 টাকা লাভ, তাহলে এটা সুবিধা হলো। এরপর কি হলো, বিদেশি পণ্য ভারতের বাজারে ছড়িয়ে দেওয়া। মানে কি, যে ধরো হাতে করে কি মাথায় করে কি ঠেলা গাড়ি করে কতটা, ভারত তো অনেক বড় জায়গা, তো কত কত জায়গায় অত নিয়ে যাবে জিনিসগুলোকে। তাই কি করলো, ওই রেলপথ নির্মাণের পরে কিন্তু ব্রিটিশ ব্যবসা ও শাসনকে আরও শক্তিশালী করার মাধ্যম হয়ে দাঁড়িয়েছিল এই রেলপথ। তাহলে কিন্তু এই যে তাদের তৈরি যে জিনিসপত্রগুলো ছিল, সেগুলো খুব তাড়াতাড়ি খুব দ্রুত ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া সম্ভব হলো খুব সহজে। এরপর রেলের কিছু ভালো দিক যে ছিল, যেমন যাতায়াত সহজ হলো, ঠিক আছে, আর ব্যবসা বাড়ে, এছাড়া দূরের জায়গার সঙ্গে যোগাযোগ হয়, পণ্য পরিবহন দ্রুত হয়। কিন্তু এই রেলপথ নির্মাণের কিছু অসুবিধাও ছিল। সেই নেতিবাচক দিকগুলি হলো, প্রচুর পরিমাণে জঙ্গল কেটে দেওয়া হয়, কারণ রেলপথ নির্মাণের জন্য তো কাঠ প্রয়োজন ছিল, তো সেই কাঠের যোগান দেওয়ার জন্য প্রচুর পরিমাণে কিন্তু জঙ্গল কেটে দেওয়া হয়। ফলে কি হয়েছিল, আদিবাসী যারা সাঁওতাল এছাড়া আরও যে আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তি ছিল, মানুষজন ছিল, তাদের কিন্তু জমি নষ্ট করে দেওয়া হয়, দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া বিদেশি পণ্য কিন্তু গ্রামে গ্রামে পৌঁছে যায়। এতদিন পর্যন্ত যারা দেশীয় পণ্যের প্রতি আকৃষ্ট ছিল, তারা কিন্তু ধীরে ধীরে বিদেশি পণ্যের দিকে ঝুঁকে যায়।
ফলে কি হয়, গ্রামের শিল্পের চাহিদা কমে। তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে জানলাম যে রেলপথ নির্মাণ প্রথমত ইংরেজরা নিজেদের সুবিধার জন্য করেছিল, ঠিক আছে। এরপর দ্বিতীয়ত ভারতীয়দের কিছু সুবিধা হয়েছিল, এক স্থান থেকে অন্য স্থান দ্রুত যাওয়া, এছাড়া দূরের মানুষের সাথে যোগাযোগ রাখা ইত্যাদি ক্ষেত্রে সুবিধা হয়েছিল। কিন্তু নিজেদের সুবিধার জন্যই বিশেষত ইংরেজরা এই রেলপথ নির্মাণ করেছিল। এরপর আমরা জানব টেলিগ্রাফ ব্যবস্থা সম্পর্কে। রেলের পাশাপাশি কিন্তু টেলিগ্রাফ ব্যবস্থাও শুরু হয়। এটা ছিল খবর দ্রুত পাঠানোর একটা ব্যবস্থা। ধরো আজ আমরা যেমনভাবে মোবাইল ফোন ব্যবহার করি, তখন কিন্তু সেই কাজ করতো টেলিগ্রাফ। ব্রিটিশদের এই টেলিগ্রাফ ব্যবস্থা চালু করার পেছনে উদ্দেশ্য কী ছিল বলো তো? দেখো, এদের কিন্তু মূল উদ্দেশ্য ছিল বিদ্রোহের খবর দ্রুত পাওয়া। অর্থাৎ আমি যেটা আগে একটা আলোচনা করলাম কি, যে কোনো স্থানে হয়তো কৃষকরা কি শ্রমিকরা বিদ্রোহ শুরু করেছে, তখন ধরো সেখান থেকে চিঠিপত্রের মাধ্যমে খবর মেন যে প্রধান কার্যালয় আছে সেখানে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু যদি টেলিগ্রাফ থাকে বা এক স্থানের থেকে তাহলে অন্য স্থান, মোবাইলের মতো আমরা যেমন কল করে দিই একটা, এবং কলকাতায় কি হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাই, সেরকমভাবে তখনকার দিনে ছিল টেলিগ্রাফ। সেই টেলিগ্রাফের মাধ্যমে সহজেই কিন্তু বিদ্রোহের খবর সেনাবাহিনী বা ওখানে যে নিযুক্ত সেনাবাহিনী আছে তাদের কাছ থেকে পেয়ে যেত। ইংরেজ সরকার যে মেন যে আমাদের মানে ইংরেজ সরকারের যে মেন স্থান ছিল সেখানে, তো সেনাবাহিনীর সঙ্গে কিন্তু যোগাযোগ রাখা এতে সুবিধা হয়েছিল। এরপরে প্রশাসনকে শক্তিশালী করা সম্ভব হয়েছিল এর ফলে। এবার 1857 সালের বিদ্রোহের সময় কিন্তু টেলিগ্রাফ এই ব্রিটিশদের অনেক সাহায্য করেছিল। 1857 সালের যে মহাবিদ্রোহ হয়েছিল সে সময়। এরপরে আমরা এই টেলিগ্রাফ ব্যবস্থাটা সম্পর্কে জানলাম, এটাও কিন্তু তারা নিজেদের সুবিধার জন্যই ব্যবহার করেছিল। পরবর্তী আমরা জানব সম্পদের বহির্গমন। সম্পদের বহির্গমন বলতে কি বোঝায়, যে দেশীয় সম্পদ বিদেশে চলে যাওয়া, অর্থাৎ আমাদের কাছে যেটা আছে সেটা অন্য জায়গায় বাইরে চলে যাওয়া, ঠিক আছে। এটা একটি ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সম্পদের বহির্গমন। তো ব্রিটিশরা কিন্তু ভারতের সম্পদ নিয়ে ব্রিটেনে পাঠাতো, কিন্তু ভারত তার বদলে কিন্তু তেমন কিছু পেত না। এই ঘটনাকে কিন্তু বলা হয় সম্পদের বহির্গমন। অর্থাৎ ভারতের টাকা, ভারতের কাঁচামাল, সম্পদ সব বাইরে চলে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু পরিবর্তে ভারত সেরকমভাবে কোনো মুনাফাই পাচ্ছিল না, কোনো লাভই হচ্ছিল না। এই ঘটনাকেই বলা হয় কিন্তু ভারতের সম্পদ বহির্গমন। এরপর আসি আমরা স্পঞ্জ তত্ত্ব। অনেকে বলতেন ব্রিটিশ শাসন ছিল স্পঞ্জের মতো, যেভাবে স্পঞ্জ জল শুষে নেয়। ধরো একটা শুকনো স্পঞ্জ তুমি একটা জল ভরা জায়গায় রাখলে, সামান্য জল ভরা জায়গায় রাখলে, সেই স্পঞ্জটা কিন্তু সমস্ত জলকে শুষে নেয়। ঠিক সেইভাবেই কিন্তু ব্রিটিশরা ভারতের সম্পদকে শুষে নিত। এই ঘটনাটাকে বলা হয়, মানে এই জন্য অনেকেই কিন্তু এই ব্রিটিশ শাসনকে স্পঞ্জ তত্ত্ব নামেও আখ্যা দিয়েছে। তো এটা আমরা সুন্দরভাবে জানলাম। এরপরে পরবর্তী পর্যায়ে আমরা জানব যে দুর্ভিক্ষ ও দারিদ্র্য কিভাবে বেড়ে গিয়েছিল এইসবের কারণে। দেখো, একটা সাধারণ বিষয়, শিল্প ধ্বংস, সম্পদের বহির্গমন সব মিলিয়ে ভারতের মানুষ তো দরিদ্র হয়ে পড়বেই। কারণ 19 শতকে তাই বারবার দুর্ভিক্ষ দেখা যায়, লক্ষ লক্ষ মানুষও মারা যায়। অনেক জায়গায় মানুষ কিন্তু আধপেটা খেয়ে দিন কাটাতো, তারা ঠিকঠাকভাবে খেতে পর্যন্ত পেত না। তো ইংরেজরা কিন্তু আমাদের উপর এইরকমভাবে অকথ্য অত্যাচার চালিয়ে গেছে দিনের পর দিন, নিজেদের আখের গুছিয়েছে।